মনে হয় ৭০০টা হাঁস। মনে হয় ৭০০টা হাঁস। হাঁস নিয়ে আলোচনা নয়, মূলত ইস্টবেঙ্গল নিয়ে একটু আলোচনা করব। তো একটু আগে আমার যে ইউটিউব ফিডে একটা বাংলাদেশের একটা নিউজ চ্যানেলে একটা খবর এলো। একটা বাংলাদেশের একটা গ্রামেতে একটা ভাম জাতীয়, যেটা আপনার ইংলিশে সিভেট ক্যাট বলেন, একটা প্রাণীকে খাঁচাবন্দি করা হয়েছে। তারপর বন্য প্রাণী দপ্তরকে ডাকা হয়েছে। তবে গ্রামবাসীরা কেউ চিনতে পারছে না এই জীবটা ঠিক কী। আর যতদূর দেখে মনে হলো ওই আমরা যেটা ভাম বলি ওরকমই কোনো একটা ভাম জাতীয় কোনো একটা প্রাণী, মানে ভামে তো আরও অনেক শ্রেণী বিভাগ আছে, কোনো একটা ভাম শ্রেণীর একটা প্রাণী। সবচেয়ে মজার ব্যাপার, আমি যখন এই থাম্বনেলটা দেখলাম লেখা ৭০০টা হাঁস মেরেছে ভামটা বা প্রাণীর। মানে এই খবরটা কোত্থেকে এলো? তো শেষে গিয়ে দেখি ওখানে গ্রামের এক বৃদ্ধ চাচা, উনি বলছেন এই প্রাণীটাকে আমি চিনি না, তবে আমার মনে হয় এটা ৭০০টা হাঁস মেরেছে। ইস্টবেঙ্গল ফ্যানদেরও ওরকম অবস্থা, মানে কিছু চিনুক না চিনুক কিছুটা তাদের একটা মনে হয়, কিছুটা মনে হচ্ছে। মানে উনি জানেনই না প্রাণীটার নাম কি, বলে যে মনে হলো ৭০০টা হাঁস মেরেছে, সেটা আবার থাম্বনেলও হয়ে গেল। তো আমার যে আগের অডিওটা ছিল সেটা নিয়ে একটু ছোট্ট একটা আলোচনা করে তারপর আমি ইস্টবেঙ্গল বিষয় নিয়ে আলোচনা করবো। এডমান, সায়ন, হিরোশি নিয়ে একটু আলোচনা করব। তা আমার আগের অডিওটা শুনে একজন লিখলো যে এই টোডি এসে সমস্ত ঘেঁটে দিয়েছে বাংলার ফুটবলকে, যেটা আমি আলোচনা করেছি যে আপনি যা দেবেন তাই পাবেন না। ইউএসএতে একটা কথা আছে, দের ইজ নো ফ্রি লাঞ্চ, মানে বিনা পয়সায় কিছু হয় না। তো এর তো অনেক টেকনিক্যাল প্রবলেম আছেই, কিন্তু ওই সাস্টেনেবল মডেলে কম খরচে এর চেয়ে বেশি কিছু পাওয়াটা একটু চাপের বিষয়। তো না, যে বিষয়টা একজন লিখেছেন, একজন কমেন্ট করেছেন যে আসার আগে, এদের ধচামার্কা অ্যাপ আসার আগে খুব ভালো টেলিকাস্ট হতো। সেখানেও একটা, সেটা সত্যি অবশ্যই হতো, সেখানে আর একটা গল্প আছে, সেই গল্পটা কিন্তু হয় আপনারা জানেন না বা জেনে হয়তো বলছেন না। এই পুরো জিনিসটাকে বেটিং কোম্পানি স্পন্সার করতো। ওই কি ইনস্টা অনেকগুলো নাম ফাম ছিল, আমি পুরো এক্স্যাক্ট নামটা বলছি না। এরা যে দেখতেন কলকাতা ফুটবল লিগের সমস্ত ম্যাচ দেখাচ্ছে, তার কারণ হচ্ছে বিদেশে কোথাও একটা বসে, একটা পাবে বসে, হয়তো আয়ারল্যান্ডে একটা পাবে বসে, বিয়ার পাবে বসে, বা কোথাও একটা জার্মানিতে বসে কেউ হয়তো কলকাতা ফুটবল লিগের কোনো একটা ম্যাচ নিয়ে একটা বেটিং করছে। দেখুন, বেটিংটা ইউরোপে কন্ট্রোলড। সমস্যাটা যেটা হচ্ছে ইন্ডিয়াতে সেটা কন্ট্রোল নয় বা লিগালাইজ নয়, যার দরুন ইন্ডিয়াতে সেটা ম্যানিপুলেট করা হতো কোনো একটা ম্যাচ রেজাল্ট। এবং আমাকে একজন পরিচিত এক ইস্টবেঙ্গল ফ্যান, সে বলেছিল, দাদা কলকাতা লিগে কিন্তু বেটিং হয় কিছু কিছু ক্ষেত্রে। আমি বললাম, যদি বেটিংটা হয় ওইভাবে, যদি ম্যানিপুলেট হয় ম্যাচ রেজাল্ট, বেটিং আর ম্যাচ রেজাল্ট ম্যানিপুলেট এক নয়, যদি ম্যাচ রেজাল্ট ম্যানিপুলেট হয় তাহলে এই ব্যবসাটাও চলবে না চিরকাল। মানে আপনি জানেন যে যারা ধরুন ওই কালো ধান্দা করে তাদের মধ্যে একটা উসুল থাকে, একটা নিয়ম থাকে, একটা কালো একটা ব্ল্যাক ল একটা থাকে। মানে চিটিংবাজদেরও মধ্যে একটা চিটিংবাজি না করার প্রবণতা থাকে। মানে যে কোনো ব্যবসা আপনার একটা সৎ হতে হবে। আপনি ধরুন চিটিংবাজ, আপনাকে কিন্তু চিটিংবাজির যে নিয়ম সেটাও মানতে হবে। তো যারা ধরুন বেটিং করছে, সে তো একটা কিছুর একটা বিশ্বাসে বেটিং করছে। সে যদি জানতে পারে যে কলকাতা ফুটবলে কোনো একটা ম্যাচের ম্যানিপুলেট করা ম্যাচ রেজাল্ট, সে দ্বিতীয়বার আর করবে না। যাকে, তো এইটা বোঝা গেল তো যে আপনারা যেটা ভাবছিলেন যে বিনা পয়সায় বা খুব অল্প পয়সায়, বিনা পয়সাতেই বোধ হয় খুব সুন্দর খেলা দেখানো হতো, তার কারণ কোথাও একটা বেটিং হতো, কোথাও একটা বেটিং চক্র কাজ করতো। এবং গ্রাম বাংলাতে প্রচুর লোকের কাছেই, এখন তো সবে কেন্দ্রীয় সরকার থেকে বেটিং নিয়ে একটুখানি কড়াকড়ি করেছে। এর আগে এই অ্যাপ সেই অ্যাপ, এই নিউজ সেই নিউজ করে গ্রাম বাংলায় যাচ্ছে তাই কিন্তু কাণ্ড হতো। সেই খবরগুলো আসে আমার কাছে। আমি যদিও বিদেশে বসে থাকি, প্রচুর পরিচিত রয়েছে, তো যাদের সঙ্গে আমি জড়িত, তারা কিন্তু খবরগুলো আমাকে দিতে থাকে। এবার আসা যাক খেলা নিয়ে একটু আলোচনা করবো, একটু এডমান্ডার সায়নকে নিয়ে আলোচনা করবো। কারণ আগের দিন সায়নকে নামানো হলো না, নিয়ে অনেক আপত্তি রয়েছে। আমি সায়নকে নিয়ে আগে আলোচনা করেছি যে ছেলে কীভাবে ছোটো থেকে শিক্ষিত না হয়েও এখন পরিশ্রম করে নিজেকে শিক্ষিত করার চেষ্টা করছে। একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে আপনারা দেখবেন এই যে এডমান্ডের প্রতি একটা মানুষের, ইস্টবেঙ্গল ফ্যানদের একটা সফট কর্নার আছে। কেন আছে না, ওই যেই বছরে মার্কো দেলা এসপাদা এসেছিল, হ্যাঁ, সে ওয়েসে দ্বিতীয় বছরে, সেই বছর এডমান্ড এসেছিল এবং একটা ম্যাচে একটা ভালো একটা পাস দিয়েছিল, যেই পাস থেকে ওই মার্কাস দেলা এসপাদা একটা গোল দিয়েছিল। তারপর চোট খেয়ে আউট হয়ে গিয়েছিল। তারপর চোটের অনেক পরে নেমেছিল ওই কোভিডের টাইমে,
তখন আবার আবার লাল কার্ড খেয়ে বেরিয়ে গেছিলো। তা আমি এডম্যানকে ফলো করিনি। তারপর কিন্তু ইস্টবেঙ্গলের ফ্যান অনেকেই ফলো করতো, যারা আবার আমার চ্যাট ফোরামে নিয়মিত লেখালেখি করে, তারা বলতো দাদা এডম্যান ভালো খেলছে ইন্টার কাশের হয়ে। আমি ফলো করতাম না। আমি বললাম না, আমিও তো ব্যস্ত, আমি তো আর ওই পেশায় নই যে এজেন্টের সাথে কাজ করছি, একে একটু ধুয়ো দেবো, একটু ধুনো দেবো। আর এই কাজের মাঝে মাঝে ছোটো ছোটো সময়, অবসর সময়ে টুক করে হয়তো একটা অডিও করলাম এইভাবে, বা ছুটির সময় বা কাজের আগে বা পরে, বা কাজের ফাঁকে ছোট্ট 5 মিনিট স্বতঃস্ফূর্তভাবে কথাবার্তা বলি। তো আমি একটা জিনিস খেয়াল করেছি, এডমান্ডের খেলাগুলো আমি খেয়াল করছি এই বছর যখনই নামানো হচ্ছে। এডমান দেখুন আবার অতটা অশিক্ষিত নয়, মানে যে বিষ্ণু রোশাল ওই টাইপ আমান টাইপ নয়, মোটামুটি বলটা ধরে এগোতে পারে। কিন্তু ওর একটা সমস্যা আছে, ও মানে মূলত রাইট ফুটেড প্লেয়ার তো, এবং ও যখন রাইট উইং থেকে অপারেট করে, ও কিন্তু হঠাৎ করে মানে ইনকাট করতে পারে না, মানে বাদিকে ঢুকতে পারে না, বা ধরুন লাস্ট মোমেন্টে হয়তো একদম ডান দিকে চেপে গেল, ওর কাছে হয়তো শুধু ফার্স্ট পোস্টটা রয়েছে, ও কিন্তু আর নিজেকে ব্রেক দিতে পারে না, কোমর ঘুরিয়ে বা একটা স্টপ করবে বা বাপা দিয়ে যেটা মারবে সেটাও পারে না। এবং এটা আমি বারংবার দেখছি। এবং একটা ডেড এন্ডে পৌঁছে গেল, গোলকিপার ফার্স্ট পোস্ট কভার করে আছে, ও সেই ফার্স্ট পোস্টেই মারবে বা ফার্স্ট পোস্টের বাইরে মারবে, রাইট হ্যান্ড সাইডে মারবে। সেদিক দিয়ে আপনি যদি দেখেন, যেহেতু সায়নের উপর এত অত্যাচার করা হয়েছে কলকাতা ফুটবল লিগে বা রিজার্ভ টিমে, মানে ডান দিক বাদিক করানো হয়েছে, অত্যাচারিত হতে 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 সায়নের মধ্যে একটা স্ট্রেংথ চলে এসছে, যে ওর বাপা ডান পা দুটো কিন্তু এখন অনেকটা সাবলীল হয়ে গেছে। তো এরকম অনেক ক্ষেত্রেই যেখানে ধরুন ডান দিকে চেপে যাচ্ছে একটা রাইট উইঙ্গার, সেখানে তো এডমান্ড একদম একটা ব্লাইন্ড এন্ডে চলে যাচ্ছে, ব্লাইন্ড স্পটে, সেখানে কিন্তু সায়নের পক্ষে সম্ভব এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকে দিনে দাঁড়িয়ে 2025 অক্টোবরের শুরুর দিকে, অক্টোবরের 10 তারিখে দাঁড়িয়ে সায়নের পক্ষে কিন্তু অনেকটাই সম্ভব, যেহেতু ও নিজেকে এতটাই উন্নত করেছে টেকনিক্যালি, যে ওখানে ডান দিকে যেতে যেতে দাঁড়িয়ে বাদিক দিয়ে বাপা দিয়ে ইনসুইঙ্গার মারবে, যেটাও পাচ্ছে না, যেটা এডমান পাচ্ছে না। তো এই বিষয়গুলো নিয়ে একটু ভাববার বিষয় রয়েছে ইস্টবেঙ্গল ফ্যানদের। ওই 700টা হাঁস মেরেছে, একটা গাল ভরা ভেবে নিলেই হলো না। আমি দেখছি না আজকে এই সকালে মামা ভাগ্নে লাইভ হয় না, সেখানে ওই টুপি পরা দেবাশিস বলছে ইস্টবেঙ্গলের প্রচুর গোল করার অপশান, প্রচুর লম্বা প্লেয়ার এসছে, বাস্কেটবল প্লেয়ার নাকি। আমার দেখতে হবে হিরোশি কেমন, আমি সত্যি বলছি আমি জানি না। সেইভাবে যখন নামটা ঘোষণা হলো তখন অলরেডি সই হয়ে গেছে, জেনেই বা কী করবো। আর তখন পুজোর মরশুম, অত পোষাচ্ছিল না খোঁজখবর নেওয়া। তো এসে যখন গেছে, এখন আর এনডি করে তো লাভ নেই, কালকে ট্রেনিংয়ে নামবে। আশা করি পরের ম্যাচটাতে একটু হলেও দেখবো, আর আশা করি ফাইনালে আমরা উঠবো। মানে অস্কারের আমলে কিছুই বলা যায় না। তো তখন না একদম আর ফালতু হাইপোথেটিক্যাল আলোচনা করে কী হবে, একদম ম্যাচের ভিত্তিতে না আলোচনা করা যাবে, হিরোশি কিন্তু চলবে কি চলবে না। আবার বলছি যে হামিদ কিন্তু নাম্বার 9 নয়, আলোচনাটা যেটা করেছি হামিদ নাম্বার 9 নয়, সে আপনার যতই মনে হোক হামিদ নাম্বার 9 নয়। আর ওই দেবাশিস যতই বলুক, এখন গোল করার প্রচুর লোক আছে, এ আছে সে আছে, সাথে বিষ্ণু আছে। এটা একটা পুরনো একটা কায়দা, যেটা নিয়ে অনেকদিন আগে আমি আলোচনা করেছিলাম, এইটার সাথে একটু গুজে দাও। আপনারা দেখবেন যারা ওই দালালি করে, ওই ইস্টবেঙ্গলের ইউটিউবার বা অনেকে আছে ইস্টবেঙ্গলের ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যারা মূলত এজেন্টের সাথে দালালি করে, তারা একটা ধচামার কায়দা, মানে ওরা বস্তা বচা টেকনিক ইউজ করে। তারা একটা ভালো বাঙালি ছেলের সাথে একটা খাজা একটা গার্বেজ আইটেমের নাম বলে দেয়, বলে সায়নের সাথে জেসিনকে আমাদের চাই, বা এর সাথে একে আমার রোশালকে চাই, এর সাথে একে চাই, মানে বাঙালিকে দেবে, একটু বাঙালিকে সুরসুরি দিয়ে দেবে, বাঙালি তন্ময় দাসের নাম বলছে, হ্যাঁ তন্ময় দাসের সাথে নাসিবকে চাই। তার সেটিং করে রাখে, প্রশ্ন করবে, দাদা তুমি আছো, আমি তোমার প্রশ্ন করবো, হ্যাঁ তুমি প্রেস কনফারেন্সে থাকো, আমি জেসিনের নামটা কিন্তু বলবো। আচ্ছা আপনি কি ওই সায়ন আর জেসিনের কথা কিছু ভাবছেন? ভাবছি, হ্যাঁ ভাবছি, হ্যাঁ, এরকম ব্যাপার। যাকে 700টা মুরগি মেরেছে গন্ধগোকুল, ভাব মেরেছে, আপনারা সেই ভাবনা নিয়ে আপাতত থাকুন। না, যদি আপনি সচেতন ব্যক্তি হন তো সেই ভাবনা নিয়ে থাকবেন না। ভালো থাকুন।